চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অনলাইন ভিডিও ক্লাসরুম থেকে প্রথম পর্ব আরএসসির ফান্ডামেন্টালস ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, ইন্সট্রাক্টর রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। আজকে আমাদের রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিংয়ের সর্বশেষ ডেভেলপমেন্ট সম্পর্কে এবং আধুনিক যে সমস্ত প্রযুক্তির সাথে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিংয়ের ডেভেলপমেন্ট হয়েছে সেগুলিকে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আমরা আজকের সপ্তম অধ্যায়ের টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করতেছি। আমি আশা করি সবাই করোনা এই পরিস্থিতিতে সবাই সুস্থ আছে এবং সবাই যথাযথভাবে তাদের এই প্রতিকূল পরিস্থিতিতে ক্লাসগুলিকে যথাযথভাবে দেখে বুঝে এবং সেগুলির উপরে স্টাডি করতেছে। আর কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাইলে পরে আমরা পরবর্তী ক্লাসগুলিতে অ্যাটেন্ড করার চেষ্টা করব। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ভিডিও ক্লাসরুম থেকে। আমাদের আজকের টপিকস হলো 7 পার্টে আন্ডারস্ট্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং। এখানে আমরা তিনটা পার্ট আছে কি। একটা হলো স্টেট দ্য ডেভেলপমেন্ট অফ রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, স্টেট দ্য রিসেন্ট অ্যাপ্লিকেশন অফ রেফ্রিজারেশন, যেগুলির ভিতরে কিছু স্যাম্পল আছে মিনি কোল্ড স্টোরেজ, ডিসপ্লে কেস, ইনভার্টার টাইপ রেফ্রিজারেটর, এরকম আরো আরেকটা টপিকস আমরা পরবর্তী ক্লাসে আসবে। তো আমরা এখানে গত ক্লাসে এই জিনিসটাকে আমরা দেখাতে চেষ্টা করেছি। কমার্শিয়াল ক্ষেত্রে রেফ্রিজারেশনের যে বিভিন্ন কমার্শিয়াল রেফ্রিজারেশন কি কি জিনিসগুলো এখানে আসছে আর কি। ডিপ টেবিল, একটা টেবিলের ভিতরে টেবিলের মাধ্যমে রেফ্রিজারেশন, ডিসপ্লে কেস, যেটা বিভিন্ন শপিং মলগুলিতে আমরা দেখে থাকি এবং শপিং মলের এখন মলের যে ডিজাইনগুলি চেঞ্জ হওয়ার ক্ষেত্রে সবচেয়ে যুগান্তকারী ভূমিকা পালন করতেছে রেফ্রিজারেশন ডিসপ্লে কেস, যেগুলি ফ্রোজেন এবং ফ্রেশ ফুডগুলিকে রেফ্রিজারেশন আওতায় নিয়ে আসা হয়েছে। তারপরে হলো ব্যাগ বার, মোড়া, যেগুলিতে আমরা বিভিন্ন পানীয়গুলি সংগ্রহ করি এবং আন্ডার কাউন্টার রেফ্রিজারেটর, যে নিচে ট্রলির ভিতরে এরকম ভিতরে সবগুলো নিচের অংশের ভিতরে আমরা বোতলজাত এবং বিভিন্ন ধরনের খাদ্য সংগ্রহ করি। তারপরে ড্রপিং কুলার, লিকেজ, রিচিং রেফ্রিজারেটর, এই জিনিসগুলিকে আমরা দেখব। এখন আমরা দেখবো যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে নতুন করে কি আসতেছে। Application of refrigeration in 7 different industries. Refrigeration and air cooling system are designed to fulfill determined requirement based on the specific characteristics of each industries. The main industries that require refrigeration or cooling system are যে সমস্ত জায়গাতে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং বা কুলিং সিস্টেমটা জরুরি সেগুলির একটা তালিকা মোটামুটি এখানে দেওয়া আছে। ডিস্ট্রিক্ট কুলিং, যে কোনো একটা স্পেসের সীমানা, মনে করেন একটা সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং জোন, যত বড় বিল্ডিং বা এলাকা মিলে পুরোটা জায়গাটাকে যদি আমরা কুলিং করতে হয় সেটাকে আমরা ডিস্ট্রিক্ট কুলিং হিসেবে দেখি। তারপরে যেখানে ইলেকট্রিসিটি প্রোডাকশন হয় সেই এরিয়াতে রেফ্রিজারেশন খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতেছে। যেখানে হাই ভোল্টেজ এবং হাই হিট তৈরি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমরা পরিবাহীটাকে ঠান্ডা রাখার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আন্ডারগ্রাউন্ড পাওয়ার সাপ্লাই, পাওয়ার গ্রিডে এইখানে উচ্চ ভোল্টেজ বা ইলেকট্রিসিটি উৎপাদনের ক্ষেত্রে আমাদের এয়ার কন্ডিশনিং, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং ব্যাপক ভূমিকা পালন করতেছে। এরপর আমরা আজকে দেখতেছি যে সমস্ত হাইলি কমার্শিয়াল এবং কেমিক্যাল প্লান্টগুলি, তারপরে পেট্রোকেমিক্যাল, যেগুলি আমরা বিভিন্ন ধরনের যে পেট্রোলিয়াম জাত যে তৈল শোধনাগার
সেখানে কেমিক্যালাইজেশনের ক্ষেত্রে আমাদের রেফ্রিজারেশন একটা ব্যাপক ভূমিকা পালন করে। সেটাকে আমরা জানি যে আমরা যে অবস্থায় অপরিশোধিত অবস্থায় যে তেলটা আমরা খনি থেকে উৎপাদন করি, বলতেছে সেখান থেকে আমরা এটাকে বিভিন্ন কেমিক্যালগুলিকে সেপারেট করার ক্ষেত্রে রেফ্রিজারেশনের ভূমিকা ব্যাপক। তার মানে হলো যে আমরা এই যে তেল শোধনাগারগুলির বড় বড় প্লান্টগুলিতেও আমাদের এই রেফ্রিজারেশনের একটা বড় ধরনের ফিল্ড এখানে আছে। কেমিক্যাল প্লান্টগুলি যত বড় বড় কেমিক্যাল প্লান্টই হোক না কেন, সেই প্লান্টগুলির ক্ষেত্রে রেফ্রিজারেশনের এই টেম্পারেচারের মাধ্যমেই কিন্তু কেমিক্যালটাকে একটা কেমিক্যাল থেকে আরেকটা কেমিক্যালকে সেপারেট করা হয়। আবার দেখা যাচ্ছে যে এই কেমিক্যালগুলিকে একসাথে করার ক্ষেত্রেও রেফ্রিজারেশনের ভূমিকা আছে। ফার্মাসিউটিক্যালগুলি আজকে ওষুধ শিল্পের যে বড় ধরনের উন্নয়ন হলো, সেক্ষেত্রে দেখা গেছে প্রত্যেকটা ফার্মাসিউটিক্যালের মধ্যেই রেফ্রিজারেশনের ভূমিকা অনেক অনস্বীকার্য। রেফ্রিজারেশনের ব্যাপক ভূমিকা এই ফার্মাসিউটিক্যালস ফ্যাক্টরিগুলিতে এবং ফার্মাসিউটিক্যালে আজকে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং এর ব্যাপক ব্যবহারের কারণে আজকে সফিস্টিকেট পর্যায়ে আমাদের মেডিসিন শিল্পের একটা যুগান্তকারী পরিবর্তন এবং উন্নয়ন হয়েছে। ফুড অ্যান্ড বেভারেজ আজকে আমরা জানি যে আমাদের আগের তুলনায় বর্তমানে আমরা মানুষ যে সফিস্টিকেট লাইফ অতিবাহিত করতেছে, যে ফুড প্রিজারভেশনের ক্ষেত্রে, বেভারেজ কুলিং এর ক্ষেত্রে এবং সেগুলিকে তৈরি এবং সংরক্ষণের ক্ষেত্রে আমাদের আজকে রেফ্রিজারেশনের ভূমিকা ব্যাপক। এটা একটা ইন্ডাস্ট্রির আকার ধারণ করছে। ডাটা সেন্টারগুলির ক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে কম্পিউটারাইজেশন এবং আইটি সেক্টরের যে ডেভেলপমেন্ট, সেখানে আমাদের এই সমস্ত যে যন্ত্রপাতি এবং যে ইনস্ট্রুমেন্টগুলি, এগুলিকে আমরা সংরক্ষণ করার ক্ষেত্রে মানে স্মুথলি কার্যক্ষম রাখার জন্য আমাদের রেফ্রিজারেশনের ভূমিকা আমরা দেখতে পারি। এছাড়া আমাদের আরও যদি যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলি মেরিনে, পরিবহনে, এই সমস্ত জায়গাতে আমাদের ইন্ডাস্ট্রিগুলিতেও আমাদের রেফ্রিজারেশনের ভূমিকা ব্যাপক। বলতেছে refrigeration and air conditioning for convenience of industry refrigeration applications may be grouped into 6 general categories. তো এখানে আমরা চারটা এখানে উল্লেখ করছি যে ডোমেস্টিক রেফ্রিজারেশন, আবাসিক ক্ষেত্রে কমার্শিয়াল রেফ্রিজারেশন, বাণিজ্যিক ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল রেফ্রিজারেশন, মানে শিল্প ক্ষেত্রে মেরিন অ্যান্ড ট্রান্সপোর্টেশন রেফ্রিজারেশন, এইগুলি আমরা দেখে থাকি। আমরা জানি বাসাবাড়িতে যে সমস্ত রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আজকে আমরা ব্যবহার করতেছি, ফ্রিজার থেকে শুরু করে আমাদের এয়ার কন্ডিশনার পর্যন্ত, এগুলি সবগুলি ডোমেস্টিক রেফ্রিজারেশনের শ্রেণীর মধ্যে পড়ে। ডোমেস্টিক রেফ্রিজারেশনের যে রেফ্রিজারেশন সাইকেল এখানে বর্ণনা করা হয়েছে, যদিও আমাদের আগের ক্লাসগুলিতে আমাদের রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং এর আলাদা সাইকেলগুলি এখানে উল্লেখ করা হয়েছে। এখানে জাস্ট ডেভেলপমেন্টটা দেখা যাচ্ছে যে এগুলি গিয়ে প্রত্যেকটা জায়গাতে কিভাবে আসে। কমার্শিয়াল ক্ষেত্রে কমার্শিয়াল রেফ্রিজারেশন is concerned with the designing, installation and maintenance of refrigerated fixture of the type used by the retail store, the restaurant, hotels, institutions for the storing, displaying, processing, dispensing of the perishable commodities of all types. এখানে আমরা একটা শপিং মলের ভিতরের অংশটার চিত্র দেখতেছি যে এখানে টোটাল মলটার ভিতরেই এয়ার কন্ডিশনিং এর নিয়ে আসছে। আর এই চিত্রগুলি আমরা গত ক্লাসও দেখেছি যে এটা মেশিন রুমের ভিতরে এবং তার ফ্লো লাইনটা কিভাবে হয় সেটার একটা ধারণা দেওয়া হয়েছে। ইন্ডাস্ট্রি তো বুঝছি যে ইন্ডাস্ট্রি কোনগুলি, ইন্ডাস্ট্রিয়াল এয়ার কন্ডিশনিং এর ক্ষেত্রে আমরা ফ্রোজেন ফুড এবং ফ্রেশ ফুড, তারপরে এগুলিকে আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল প্লান্ট, রিফাইনারি সেন্টার, রাবার প্লান্ট, এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলিতে রেফ্রিজারেশন
আজকে ব্যাপক ভূমিকা পালন করতেছে। একটা এয়ার কন্ডিশনিং এর বিশাল প্লান্ট, সেই প্লান্টের একটা ফ্লো ডায়াগ্রাম এখানে দেওয়া হলো আর কি, যেগুলি আসলে পরবর্তীতে আমরা ক্লাসে সরাসরি যখন দেখাবো তখন এটা বুঝতে সহজ হবে। এখন জাস্ট এটাকে একটা ধারণা নেওয়া আসলে আমাদের এই ডিপার্টমেন্টের ফরিদিটা কতটা ডেভেলপমেন্ট পর্যায়ে আছে এবং আরো কি পরিমাণ হইতে পারে। ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে যে ট্রান্সপোর্ট, রেফ্রিজারেশন, কন্ডিশনিং ক্ষেত্রে। এরপরে আমরা আরেকটা শ্রেণীতে বিভক্ত করছি যে কমফোর্ট এয়ার কন্ডিশনিং। একটা হলো কমফোর্ট, মানুষের আরামদায়ক পরিবেশের জন্য, যেটা ওই যে ৫ম নম্বরের আমরা এটাকেই এখানে ব্যবহার করতেছি যে any air conditioning which has as its primary function of air conditioning of air for human comfort is called comfort air conditioning। মানে মানুষের আরামদায়ক অবস্থা সৃষ্টি হলো এয়ার কন্ডিশনিং এর মূল উদ্দেশ্য। এখানে প্রোডাক্টের ক্ষেত্রটা কোনো গণ্য মুখ্য না, এখানে মুখ্য হলো যেখানে হিউম্যান বিং আছে সেখানে তাদের কমফোর্ট এবং তাদের আরামদায়ক এবং তাদের স্বাস্থ্যসম্মত একটা পরিবেশ তৈরি করাই হলো এই এয়ার কন্ডিশনিং এর মূল উদ্দেশ্য। Typically installations of comfort air conditioning are in homes। আমরা বাসাবাড়িতে এই কমফোর্ট এয়ার কন্ডিশনিং এর জন্য এয়ার কন্ডিশনিং ব্যবহার করি। স্কুলস, আমরা বিভিন্ন স্কুলগুলিতে, অফিসে, তারপরে হলো সার্চে, হোটেলসে, এরপরে আমরা দেখা গেছে যে রিটেল স্টোরগুলিতে, এখানে পাবলিক বিল্ডিংস যে সমস্ত আছে, বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে, অটোমোবাইল আছে, বাস, ট্রেন, প্লেন, শিপ এটসেট্রা, এগুলি প্রত্যেকটা জায়গাতে আমরা মানুষের কমফোর্ট একটা জোন তৈরি করার জন্য, অবস্থা তৈরি করার জন্য কমফোর্ট এয়ার কন্ডিশনিংটা ব্যবহার করি। যেটা আমরা একটা এয়ারপোর্টের এবং ভিতরের অংশটা দেখালাম, যেটা পুরোটাই কিন্তু একটা কম্প্যাক্ট অবস্থা আছে এবং পুরোটাই এয়ার কন্ডিশনিং অবস্থায়। ইন্ডাস্ট্রিয়াল এয়ার কন্ডিশনিং 2 নম্বর, যেটা একটা কমফোর্ট আর একটা ইন্ডাস্ট্রিয়াল, যে এটা ইন্ডাস্ট্রির যে সমস্ত প্রোডাক্ট এবং বস্তুকে আমরা প্রক্রিয়াজাত করার ক্ষেত্রে যাবে, দেখুন কমফোর্ট থেকে এখানে দরকার হলো যে প্রোডাক্টের বিষয়টাকে আমাদের প্রাধান্য দেওয়া, এই এয়ার কন্ডিশনিংটা কাজ করে। এখানে হিউম্যানের স্বাস্থ্যসম্মত বিষয়টাকে 2 নম্বরে রাখা। 1 নম্বরে হলো প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করা হলো যে মেইন কাজ। ফুড প্রিজারভেশনের ক্ষেত্রে আজকে আমাদের যে সারা পৃথিবীতে ফুড ট্রান্সপোর্টেশন এবং প্রিজারভেশনের ক্ষেত্রে রেফ্রিজারেশনের ভূমিকা ব্যাপক। এটার মাধ্যমেই আমরা আসলে আজকে সারা বছর ব্যাপী যে কোনো প্রোডাক্ট সারা বছর ব্যবহার করতে পারতেছি, যদিও সেটা পচনশীল ছিল এবং নির্দিষ্ট সিজনে পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আজকে সারা বছর ব্যাপী আমরা এই ফুড প্রিজারভেশনের মাধ্যমে আমরা সংগ্রহ করতে পারি। সেক্ষেত্রে আমার ফুড প্রিজারভেশনের ক্ষেত্রে আমাদের যেগুলি ব্যবহার হয় সেটা ডোমেস্টিক রেফ্রিজারেটর, ডোমেস্টিক এয়ার কন্ডিশনার, অটোমোবাইল এয়ার কন্ডিশনার, কুলার, কমার্শিয়াল রেফ্রিজারেশন, আইস প্লান্ট, কমার্শিয়াল রেফ্রিজারেশন, ডেইরি, কোল্ড স্টোরেজ, কমার্শিয়াল এয়ার কন্ডিশনিং, মাল্টিপ্লেক্স, হসপিটাল, এই সমস্ত জিনিসগুলিকে আমরা আলোচনা আসি। আর আমরা আগের ক্লাসগুলিতে যেহেতু এটা দেখছি যে এটা হলো কম্প্রেসার, মেকানিক্যাল সাইকেল কম্প্রেসার থেকে যাবে কন্ডেন্সারে, কন্ডেন্সার থেকে এক্সপ্রেশন ডিভাইস এগুলোর টাইপের, আর ইকোভার্টার হয়ে আবার একটা সিম্পল সাইকেল। ডোমেস্টিক এয়ার কন্ডিশনিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে এখানে ফ্যান এবং ব্লোয়ার দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। ইকোভার্টারের উপরে ব্লোয়ার থাকে, ব্লোয়ার অংশকে যদি ফ্যান আকারে এখানে প্রকাশ করা হয়েছে, আর কন্ডেন্সারের উপরে একটা ফ্যান থাকে যেটা হিট গরম বাতাসটাকে বের করে দেয় বাইরে, আর ঠান্ডা বাতাসটাকে, ঠান্ডা অবস্থাটাকে রুমের ভিতরে পাস করে, কোল্ড এয়ার টু রুম। আর এখানে হট এয়ার অ্যাডজাস্ট, এটা বাইর করে দেওয়ার জন্য। এখানে ওই মূল অংশ 4টি, কম্প্রেসার, সিটটা হলো যে মোটরটা ভিতরেই আছে, কম্প্রেসার এবং মোটর একসাথে মিলানো, সিটটা কম্প্রেসার মোটর,
সেখান থেকে আমার কন্ডেন্সার যাবে ডিসচার্জ লাইন দিয়ে, এই যে ডিসচার্জ লাইন দিয়ে কন্ডেন্সার হয়ে কন্ডেন্সার থেকে আমরা ফিল্টার ড্রায়ার হয় স্ট্রেনের মাধ্যমে, এরপরে ক্যাপিলারি টিউবের মাধ্যমে আমরা একটা চাপটাকে কমাই, এটা উচ্চ চাপের বাষ্পের রূপান্তর, বাষ্প থেকে উচ্চ চাপের রূপান্তর হয়, আর এটা নিম্ন চাপের তরলে রূপান্তর হয়। আর কন্ডেন্সারের কাজ হলো নিম্ন চাপ তৈরি, মানে কন্ডেনসেশন করা, তরল করা। আর নিম্ন চাপের তরল এখন বাতাস থেকে তাপ সংগ্রহ করে শোষণ করে নিজে বাষ্পীভূত হয়, তখন এই এরিয়াটা ঠান্ডা হয়ে যায়, আর এই ঠান্ডা বাতাসটা আমরা রুমে পাস করিয়ে দিই, আর সেটা সাকশন লাইন দিয়ে আবার কম্প্রেসারে ফিরে আসে। লো প্রেশার ভ্যাপার রেফ্রিজারেন্ট আমাদের ফেরত আসে। এটা হলো কমন একটা রেফ্রিজারেশন সাইকেল আমরা দেখানোর জন্যই। আর অটোমোবাইল এয়ার কন্ডিশনিং এর ক্ষেত্রেও ঠিক সেম জিনিসগুলি আছে, সেখানে সরাসরি কম্প্রেসার ব্যবহার করা হয়, ব্লোয়ার থাকে, ব্লোয়ারটা ঠিক কোন ধরনের ডিজাইনে থাকে, আর রিসিভার ব্যবহার করা হয় সেক্ষেত্রে, কারণ ওইখানে আবহাওয়াটা খুব দ্রুত পরিবর্তন হয়, আর সেক্ষেত্রে লোডটা ভেরিয়েশন খুব বেশি হয়, সেক্ষেত্রে অতিরিক্ত পরিমাণ গ্যাস সংগ্রহ এবং সাপ্লাই দেওয়ার জন্য আমরা এখানে রিসিভার ব্যবহার করি। আর ইঞ্জিনের সাথে মানে সম্পর্কিত হলো ক্লাস, কম্প্রেসারটাকে চালানোর জন্য এক্সটার্নাল ক্লাস প্লেট ক্লাস ব্যবহার করা হয়, ম্যাগনেটিক ক্লাস ব্যবহার করা হয়। এটার মাধ্যমে কম্প্রেসার ফুলি মাধ্যমে ইঞ্জিনের সাথে সরাসরি সম্পর্ক করে কম্প্রেসারটা চলে থাকে, এখানে আলাদা কোনো মোটর ব্যবহার হয় না। অ্যাজ ইউজুয়াল এখানে কন্ডেন্সার থাকে, কন্ডেন্সারটা ইয়ার এবং কন্ডেন্সার, এখানে ফ্যান ব্যবহার করা হয়, কন্ডেন্সার রেডিয়েটরটা ঠিক পিছনে এটাকে সামনে রাখা হয়, যেন সরাসরি গাড়ি চালানোর সময় বাতাসের মাধ্যমে কন্ডেনসেশনটা খুব দ্রুত হতে পারে। এই রেডিয়েটর পানির মাধ্যমে বা কন্ডেন্সার রেডিয়েটর থেকে পানির সাপ্লাইয়ের মাধ্যমে আমরা হিটিং এর সিস্টেমটা সারা হয়, যেন গরমকালে আমরা শীতকালে আমরা গরম পেতে পারি, সেটার জন্য ব্যবস্থা অটোমোবাইল কন্ডিশনিং ব্যবহার করা হয়। এটা যে মূল অংশগুলি, সেক্ষেত্রে মূল অংশগুলির ভিতরে থাকে কম্প্রেসার, দেখা যায় কন্ডেন্সার, ইভাপোরেটর, তারপরে থার্মাল এক্সপেনশন বাল্ব বা থার্মোস্ট্যাটিক এক্সপেনশন বাল্ব, রিসিভার ড্রায়ার, এখানে রিসিভার থাকবে, ড্রায়ারের সাথে ব্লোয়ার থাকে, আর থার্মোস্ট্যাট থাকে, যেটা চিত্রের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। কম্প্রেসার, কন্ডেন্সার, রিসিভার ড্রায়ার, তারপরে হলো যে আইসেন্ট্রি বাল্ব আলাদা, যে এখান দিয়ে আমরা গ্যাসটাকে চার্জ করতে পারি, আর এক্সপেনশন ডিভাইস, ইভাপোরেটর, লো সাইডের হলো আমাদের লো সাইড টিপ, এখানে ট্যাপ, মানে এখানে আসলে বাল্ব, এখানে নন রিটার্ন বাল্ব ব্যবহার করা হয়, এটার মাধ্যমে আমরা লো সাইডে গ্যাস করতে পারি, এটা হাই সাইডে গ্যাস করার জন্য, আর কম্পিউটার দিয়ে সবসময় কমার্শিয়ালের ক্ষেত্রে তো আমরা এগুলো দেখতেছি যে মাল্টিপ্লেক্স হসপিটালে, বিভিন্ন ক্ষেত্রে হসপিটালে অপারেশন থিয়েটার, তারপরে হলো যে ইন্টেনসিভ কেয়ার ইউনিট আছে, আমরা যেটা প্রত্যেক হসপিটালে মোটামুটি দেখতেছি আইসিইউ যেটাকে, তারপরে ডায়াগনস্টিক মেশিন রুমস যেগুলি, সেক্ষেত্রেও এয়ার কন্ডিশনের কোনো বিকল্প নেই, পেশেন্ট রুম আরামদায়ক অবস্থা এবং তার জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ করার জন্য আমরা এয়ার কন্ডিশনিং এর ব্যবহার করি। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি যে পরবর্তী ক্লাসে আমরা এই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব।